নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সাকিব। আপনারা শুনছেন আরাফাত ভয়েস চ্যানেল থেকে। এখন গল্পটি শুরু করা যাক। চলুন গল্পে ঢুকে পড়ি। মুম্বাইয়ের ফ্যামিলি কোর্টে এই শব্দগুলো প্রতিধ্বনিত হতেই যেন সবকিছু থমকে গেল। জজ সাহেব তার কলম থামিয়ে দিলেন। আইনজীবীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন এবং পিছনে বসে থাকা ভিড়ের মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কাঠগড়ায় দাঁড়িয়েছিল ২৮ বছরের স্নেহা গুপ্তা। দামি শাড়ি, ম্যাচিং গয়না এবং ঠোঁটে এক রহস্যময় হাসি। তাকে দেখে কেউ বলতে পারত না যে তার জীবনে কোনো ঝড় বয়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়েছিল তার স্বামী বিক্রম গুপ্তা। চোখে লালিমা এবং চেহারায় অসহায়ত্ব নিয়ে সে জজ সাহেবের কাছে ভিক্ষা চাইছিল। জজ সাহেব, আমি আমার স্ত্রীর সাথে আপোস করতে চাই, কিন্তু সে যদি আমার সাথে থাকতে না চায় তাহলে দয়া করে আমাকে বিবাহ বিচ্ছেদ দিয়ে দিন। আমাকে এই দমবন্ধ অবস্থা থেকে মুক্ত করুন। জজ সাহেব, শ্রীমতী স্নেহা গুপ্তা, আপনি কি চান? জজ স্নেহার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। স্নেহার ঠোঁটে সেই রহস্যময় হাসি এলো। সে জজ সাহেবের চোখের দিকে তাকিয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল, জজ সাহেব, না তো আমি ওর সাথে থাকব, আর না ওকে বিবাহ বিচ্ছেদ দেব। জজ সাহেবের চেহারায় রাগ এবং বিস্ময় একসাথে ছিল। শ্রীমতী স্নেহা, না আপনাকে আপনার স্বামীর সাথে থাকতে হবে, না তাকে বিবাহ বিচ্ছেদ দিতে হবে। এটা কোর্ট, কোনো ইয়ার্কি চলছে না। আমি কোনো ইয়ার্কি করছি না জজ সাহেব। আমার এই সিদ্ধান্ত একেবারেই অটল। স্নেহার কথা শুনতেই বিক্রম সেখানেই কাঠগড়ায় প্রায় পড়ে গেল। তার চোখ থেকে জল বইতে লাগল। জজ সাহেব বুঝে গিয়েছিলেন যে এটা কোনো সাধারণ স্বামী স্ত্রীর সাধারণ ঝগড়া নয়। এটা এমন এক ধাঁধা যার মূলে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। বিক্রমের আইনজীবী শর্মাজি দাঁড়িয়ে বললেন, মাই লর্ড, এটা আমার মক্কেলের মানবাধিকারের লঙ্ঘন। এটা মানসিক নিষ্ঠুরতার চরম সীমা। তখনই স্নেহার আইনজীবী হাসলেন, মাই লর্ড, এমন তো আইনে কোথাও লেখা নেই যে স্ত্রী যদি সাথে থাকতে না চায় তবে তাকে বিবাহ বিচ্ছেদ দিতেই হবে। বিক্রমের কণ্ঠে এক হতাশ স্বামীর ব্যথা ফুটে উঠল। জজ সাহেব, আমি তো আজও ওর সাথে সংসার করতে চাই। আমি ওকে মানানোর চেষ্টা করেছি, ওর মায়ের সাথে কথা বলেছি, আত্মীয়স্বজন এবং বন্ধুদের দিয়েও বলিয়েছি। আমি আপোস করতে প্রস্তুত, কিন্তু ও শোনার জন্য প্রস্তুতই নয়। জজ সাহেব অবাক ছিলেন। একদিকে এক অসহায় স্বাধীনতার ভিক্ষা চাইছিল, আর অন্যদিকে রহস্যময় স্ত্রী যে তাকে এক অদৃশ্য শিকলে বেঁধে রাখতে চাইছিল। শ্রীমতী স্নেহা গুপ্তা, আপনার স্বামী আপনার সাথে থাকতে চান, তো আপনার কি সমস্যা? জজ বললেন। স্নেহা বিক্রমের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি দিল। তারপর সামনের দিকে তাকিয়ে বলল, যেখানে সম্মানই নেই সেখানে থেকে কি করব জজ সাহেব? সম্মান? বিক্রম চিৎকার করে উঠল। আমি তোমাকে কোনো অপমান করেছি? বলো তো ঠিক করে। স্নেহা এক ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, সেটা আমি আপনাকে নয় জজ সাহেব, কে বলবো? বিক্রমের আইনজীবী দাঁড়ালেন। মাই লর্ড, আমার ক্লায়েন্টকে মানসিকভাবে নির্যাতন করার ষড়যন্ত্র করা হচ্ছে। জজ সাহেব আইনজীবীকে শান্ত করালেন এবং স্নেহাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে স্নেহাজি, আপনি বলুন, আপনার স্বামী কি আপনার গায়ে হাত তুলেছে? স্নেহা বলল, না জজ সাহেব, হাত তো কখনো তুলেনি। যৌতুকের দাবি করা হয়েছে? না। বিক্রমের মুখে একটু স্বস্তি এলো, কিন্তু তখনই স্নেহা বলল, জজ সাহেব, ক্ষত শুধু শরীরে নয়, বুকেও লাগে, যা আরও গভীর হয়। আপনি আমাকে আগে পুরো গল্পটা বলুন, শুরু থেকে। জজ বললেন। স্নেহা বিক্রমের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো পোকামাকড়, এবং বলল, জজ সাহেব, আমরা এক বন্ধুর বাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে দেখা করেছিলাম। আমি ওর চোখে এক অদ্ভুত সততা এবং স্থিরতা দেখতে পেয়েছিলাম। এক সাদাসিধে ছেলে যার দুনিয়া ভবিষ্যতের পরিকল্পনার চারপাশে ঘোরে। আর আমি, আমার দুনিয়া বড় বড় স্বপ্নে ভরা ছিল। ওর চোখে আমার জন্য যে সম্মান ছিল তা আমাকে প্রথম দেখাতেই ওর দিকে টেনে নিয়ে গিয়েছিল। তারপর কথার সিলসিলা শুরু হলো, যা ঘন্টার পর ঘন্টা ফোনে চলতে থাকল। ওর আমার চঞ্চলতা পছন্দ ছিল এবং আমার ওর কথার মাঝে লুকিয়ে থাকা সততা। বিক্রম বলেছিল, স্নেহা, আমি কোনো রাজপুত্র নই, কিন্তু কথা দিচ্ছি তোমাকে আমার রানী বানিয়ে রাখব। তোমার প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করব। আমিও মজা করে জিজ্ঞেস করেছিলাম, আর যদি আমি এমন কিছু চেয়ে বসি যা তুমি পূরণ করতে পারবে না? বিক্রম জবাব দিয়েছিল, আমি তোমার জন্য সমুদ্র থেকে মুক্তও তুলে আনতে পারি। বলতে বলতে স্নেহার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওই একটা প্রতিশ্রুতির ওপর আমি আমার পুরো দুনিয়া ওর নামে করে দিয়েছিলাম জাজ সাহেব। কোন মেয়ে এমন প্রতিশ্রুতির ওপর বিশ্বাস করবে না? বিয়ের দিনও আমাকে বলেছিল, স্নেহা, আজ থেকে আমার সব খুশি তোমার, আর তোমার সব দুঃখ আমার। আমি আমার মা বাবা, আমার বাড়ি, সবকিছু পেছনে ফেলে খুব আনন্দের সাথে ওর সাথে এক নতুন জীবনে শুরু করেছিলাম। স্নেহার কণ্ঠ এবার শক্ত হয়ে গেল। কিন্তু আমি কি করে জানতাম যে যে স্বপ্নের বাড়ি আমি আমার মনে বানাচ্ছিলাম তা বিয়ের কয়েক মাস পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? জাজ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তো তারপর এমন কি ঝড় এলো যে পরিস্থিতি এতদূর পৌঁছে গেল? স্নেহার কাঁপা কণ্ঠ
এবার তীক্ষ্ণ ধারালো হয়ে গিয়েছিল। ঝড় ঝড় তো একবার আসে জাত সাহেব, আর সবকিছু তছনছ করে চলে যায়। আমার জীবনকে তো রোজ এক নতুন ঝড় ধ্বংস করত। স্নেহা বিক্রমের দিকে আঙুল তুলল। বিয়ের ৩ বছর হয়ে গেছে জাত সাহেব। আপনি কি বিশ্বাস করবেন, এই ৩ বছরে ও আমাকে একবারও কোথাও বাইরে ঘুরতে নিয়ে যায়নি। যে সমুদ্র থেকে মুক্ত তুলে আনার কসম খেয়েছিল, সে আমাকে বাড়ির ৪ দেওয়ালে বন্দি করে রেখেছিল। ও আমাকে রানী বানাবে বলেছিল, কিন্তু বানিয়ে দিল এমন এক বন্দি, যার দুনিয়া সকালে রান্নাঘর থেকে শুরু হতো আর রাতে ওরই অপেক্ষায় শেষ হয়ে যেত। কোর্টে বসে থাকা মহিলারা এই কথা অনুভব করতে পারছিল। এই মানুষটা জাত সাহেব, এই মানুষটা আমাকে আমার কেরিয়ারের শুরু পর্যন্ত করতে দেয়নি। কখনো কোনো না কোনো বাহানায় আমাকে আটকে দিত। আর তো আর, আমার প্রথম বিয়ের বার্ষিকী যা আমার জন্য সবচেয়ে বিশেষ দিন ছিল। প্রথম বছরও এই বলে এড়িয়ে গেল যে এবার একটু জরুরি প্রজেক্ট এসে গেছে, পরের বার দারুণ সেলিব্রেশন করব। দ্বিতীয় বছর ও ভুলেই গেল। আমি ওই দিনটা কাঁদতে কাঁদতে কাটিয়েছিলাম জজ সাহেব। ওর আমার ভালোবাসা নয়, আমার খুশি নয়, শুধু নিজের কাজ আর নিজের আরাম মনে থাকত। বিক্রমে গিয়ে এলো। স্নেহা, এটা সত্যি নয়। চুপ থাকো তুমি, আজ আমাকে বলতে দাও জজ সাহেব। আমি ওর স্ত্রী অবশ্যই ছিলাম, কিন্তু বাড়ির প্রতিটা সিদ্ধান্ত ওর মেনে নিতাম। আমার মতামতের তো ওই বাড়িতে বাতিল কাগজের সমান দাম ছিল। শুধু তাই নয়, একদিন আমি প্রচণ্ড মাথা ব্যথায় পুড়ছিলাম, আমার শরীর ভাঙছিল। আমি ওকে ফোন করলাম যে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো, আমাকে ডাক্তার দেখিয়ে আনো। আর ও কি করল? ও নিজের মাকে ফোন করে বলে দিল, মা তুমি স্নেহাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে দাও। জজ সাহেব, আরও শুনুন। ওর মা কি করলেন? তিনি তার দেশি টোটকার কাঁথ বানিয়ে আমাকে খাইয়ে দিলেন। আর আমার মহান স্বামী দ্বিতীয়বার ফোন করে আমার শরীর খারাপের কথা জিজ্ঞাসা করার পর্যন্ত কষ্ট স্বীকার করেনি। অবশেষে আমার মা বাড়িতে এলেন এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আমার আরাম হয়ে গিয়েছিল। তারপরও আমার মা না জানি কতবার ফোন করে আমার খোঁজ খবর নিয়েছিলেন, কিন্তু আমার স্বামী একবারও নয়। আপনিই জিজ্ঞাসা করুন ওকে, যখনও আমাকে ওর স্ত্রীর অধিকারই দিতে চাইছিল না, তো কি দরকার ছিল আমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার? কোর্টরুমে এক ভারী নীরবতা ছেয়ে গিয়েছিল, যা স্নেহার ডুকরে কাঁদার শব্দই ভাঙছিল। বিক্রমের মুখের রং উড়ে গিয়েছিল। কোনো মতে নিজের সব সাহস সঞ্চয় করে সে বলল, জজ সাহেব, কোন স্বামী চাইবে না যে তার স্ত্রীকে দুনিয়ার সব খুশি দিতে? মুম্বাইয়ে এক বেতনে বাড়ির ইএমআই, ওষুধপত্র, খরচপাতি, এসবের মাঝে এই শখ কিভাবে পূরণ করব? তবে আমি ওকে বলেছিলাম যে প্রমোশন হলেই সবার আগে আমি ওর এই ইচ্ছা পূরণ করব। ওর কণ্ঠে এক মধ্যবিত্ত মানুষের অসহায়তা ছিল। স্নেহা, তোমার প্রথম বার্ষিকীতে আমি বাড়ি আসতে লেট অবশ্যই হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই দিন আমি ফুলের তোড়া আর তোমার পছন্দের চকলেট নিয়ে এসেছিলাম। তাতে আমার ভালোবাসা ছিল। কিন্তু তোমার ওই চকলেট নয়, ৫ তারা হোটেলের ডিনার দরকার ছিল, যা আমার বাজেটের বাইরে ছিল। ভালোবাসার দাম কি উপহারের আকার দিয়ে ঠিক হয় জজ সাহেব? বিক্রমের কণ্ঠ বুঝে এলো। আর ওই দিন যখন তোমার শরীর খারাপ ছিল? হ্যাঁ, আমি আসতে পারিনি, অফিসে একটা খুব জরুরি মিটিং ছিল। ছুটি নিলে হয়তো চাকরি চলে যেত। আর চাকরিটাও তো আমি আমার সংসার চালানোর জন্যই করছিলাম। আমি মাকে ফোন করলাম, তাকে বললাম যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। কিন্তু মা তোমাকে ঘরোয়া ওষুধ দিলেন, ওই একই ওষুধ যা উনি আমাকে ছোটবেলা থেকে খাইয়ে এসেছেন। কিন্তু এটা কি আমার গুনাহ ছিল যে আমি আমার মায়ের কাছে সাহায্য চেয়েছিলাম? তারপর বিক্রম বলল, জজ সাহেব, আমি সমুদ্র থেকে মুক্ত তুলে আনতে পারিনি। আমি একজন সাধারণ মানুষ, যে নিজের পরিবারকে এক ভালো জীবন দেবার চেষ্টা করছিলাম। হয়তো আমার চেষ্টাগুলো ওর প্রত্যাশার সামনে ছোট হয়ে গিয়েছিল। এবার কোর্টরুমের পরিবেশ বদলাচ্ছিল। গল্পটা যতটা সোজা এবং একপেশে লাগছিল, এবার ততটা ছিল না। জজ সাহেব সব দিক চিন্তাভাবনা করে বললেন, শ্রীমতী স্নেহা, ঘুরতে না নিয়ে যাওয়া, দামি উপহার না দেওয়া, মতামত না নেওয়া, এই কথাগুলো মন অবশ্যই কষ্ট দেয়, স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা তৈরি করে। কিন্তু এটা কি এত বড় কারণ যে আপনি আপনার স্বামীর থেকে আলাদা হয়ে যাবেন? সম্পর্ক ভাঙা তো বুদ্ধিমানের কাজ নয়। সেই সময় পেছন থেকে এক তীক্ষ্ণ ও আবেগপূর্ণ কণ্ঠ প্রতিধ্বনিত হল, জজ সাহেব, আপনি স্নেহাকে ভুল বুঝছেন, কারণ ও আপনাকে এখনও ওর ওপর হওয়া জুলুমের পুরো গল্প বলেইনি। আমি বলবো আপনাকে সব কথা। সবার নজর ঘুরে গেল। এক ৬০ বছরের মহিলা, স্নেহার মা লতা দেবী, এগিয়ে আসার চেষ্টা করছিলেন। চোখে জল, চেহারায় লড়াইয়ের আবেগ। অফিসার তাকে আটকাল। আপনি বসে যান, যখন ডাকবে তখন আসবেন। কিন্তু লতা দেবী থামলেন না। স্নেহা আমার মেয়ে, ওকে জন্ম দিয়েছি আমি, আমি চুপ থাকতে পারি না। তার কণ্ঠে যন্ত্রণা ছিল। ওনাকে সামনে আসতে দিন, জজ সাহেব বললেন। লতা দেবী কাঠগড়ার কাছে এলেন। শ্বাস ফুলছিল। জজ সাহেব,
আমার মেয়ে আপনাকে এই প্রতারকের পুরো সত্যিটা বলেনি। আসল অপমান তো আমার মেয়ে সহ্য করেছে। আমাদের বাড়ির পরিবারে যখনই কোনো অনুষ্ঠান হতো, এই সাহেব কখনো যেতেন না। আমার মেয়ে একা যেত। সবাই জিজ্ঞেস করত, তোমার স্বামী কোথায়? কি জবাব দিত আমার বাচ্চা? ওই বেচারির মাথা লজ্জায় ঝুঁকে যেত। এটা মানসিক নির্যাতন নয় তো কি? বিক্রম সাথে সাথে আত্মরক্ষা করল। জজ সাহেব, এমন নয় যে আমি কখনো যাইনি। হ্যাঁ, একবার স্নেহার ভাইয়ের বিয়েতে যেতে পারিনি। কোম্পানিতে বছরের সবচেয়ে বড় প্রেজেন্টেশন ছিল। আমার সেখানে থাকা অত্যন্ত জরুরি ছিল। আমি স্নেহাকে এটা বুঝিয়েছিলামও। যদি চাকরিই না থাকে, তাহলে সংসার চলবে কি করে? লতা দেবী আরও রেগে গেলেন। তিনি তীক্ষ্ণ কণ্ঠে বললেন, বিয়ের অনুষ্ঠান ছাড়ুন জজ সাহেব। যখন স্নেহার বাবার হার্ট অ্যাটাক হলো, তখনও ও ছিল না। আমাদের দুনিয়া লুটে গেল। আমার মেয়ের আশ্রয়ের দরকার ছিল, কিন্তু ও চাকরিতে ফেসে রইল। আমরা ফোন করে ওকে খবর দিলাম। ও যতক্ষণ ফিরল, ততক্ষণে অপারেশনও শেষ হয়ে গিয়েছিল। অপারেশনেরও ৫ ঘন্টা পর পৌঁছেছিল। এটাই কি হয় একজন স্বামীর ভরসা? কোর্টরুমে নীরবতা গভীর হল। স্নেহার চোখের জলের ধারা গাল বেয়ে পড়ছিল। সে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ জজ সাহেব, ওই দিন আমার মনে হলো আমার দুনিয়ায় আমার জন্যে কেউ নেই। যে ৭ পাকে ঘোরার সময় সব সুখে দুঃখে সাথে থাকার কথা দিয়েছিল, সেই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখে গায়েব ছিল। ওই শূন্যতা, ওই একাকিত্ব আমি কখনো ভুলতে পারি না। জজ সাহেব গম্ভীর দৃষ্টিতে বিক্রমকে দেখলেন। মিস্টার বিক্রম, এর ওপর আপনি কি বলবেন? বিক্রমের মুখ শুকিয়ে গিয়েছিল। বুকের ভেতরের ঝড়কে নিয়ন্ত্রণে এনে সে ব্যথাতুর কণ্ঠে বলল, জজ সাহেব, আমি সেখানে ছিলাম না, এটা সত্যি। কিন্তু এটা মিথ্যে যে আমি চেষ্টা করিনি। যে মুহূর্তে আমি স্নেহার বাবার হার্ট অ্যাটাকের খবর পেলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তার কণ্ঠ এবার ভেঙে আসছিল। চোখ থেকে জল উপচে পড়ল। আমার নিজের বাবা তো তখনই মারা গিয়েছিলেন, যখন আমি খুব ছোট ছিলাম জজ সাহেব। আমার তো মনেও নেই যে বাবার ভালোবাসা কেমন হয়। বিয়ের পর আমি আমার শ্বশুরের মধ্যেই আমার বাবাকে দেখেছিলাম। তিনিও আমাকে ছেলের চেয়েও বেশি মনে করতেন। যখন আমি খবর পেলাম, আমি সব ট্রাভেল ওয়েবসাইট, সব এয়ারলাইনে তৎকাল টিকিট খুঁজলাম। কোনো ফ্লাইট পেলাম না। হতাশ হয়ে যে প্রথম ট্রেন পেলাম, তাতে দৌড়ে উঠলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, ওই দিন শুধু স্নেহা বাবা হারায়নি, আমিও আমার বাবাকে দ্বিতীয়বার হারিয়েছিলাম। আমি তার শেষ দর্শনও করতে পারলাম না। এই ব্যথা আজও বুকে আছে। জজ সাহেব তার বাধ্যবাধকতা বুঝে গেলেন, কিন্তু লতা দেবীর চেহারায় কোনো নমনীয়তা এলো না। দেখলেন জজ সাহেব, আবার সেই কুমিরের কান্না। প্রতিবার গল্প বানিয়ে নিজেকে বেচারা প্রমাণ করে। আচ্ছা, মেনে নিলাম, ওই দিন বাধ্যবাধকতা ছিল, কিন্তু যে রোজ রোজ আমার মেয়ে সহ্য করে, দিনরাত শাশুড়ির খোটা, ওইসবের কি? আপনি বিশ্বাস করবেন না জজ সাহেব, আমার বাচ্চাকে কি কি শুনতে হয় নিজের শ্বশুরবাড়িতে। তুমি মেয়ে হয়ে সংসার সামলাতে পারো না, খাবার ভালো বানাও না, ছেলের খেয়াল রাখতে পারো না, এমন হাজারো খোঁটা শুনতে শুনতে আমার মেয়ের মন পাথর হয়ে গেছে। আর যখনও ফ্রিল্যান্স ডিজাইনের স্বপ্ন দেখল, তো এই লোকটা সেই স্বপ্নও পিষে দিল। জজ সাহেব দেখছিলেন যে স্নেহার মা এক এক করে বিক্রমের সেই সব অভিযোগ গুনিয়ে যাচ্ছিলেন, যা স্নেহা হয়তো ভুলেও গিয়েছিল। কিন্তু এবার নিজের মায়ের বলার সাথে সাথে স্নেহাও সেই সব কথা মনে করে কাঁদতে থাকছিল। স্নেহার গাল চোখের জলে ভিজে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, জজ সাহেব, আমি ভেবেছিলাম যে বিয়ের পরও আমি আমার স্বপ্ন পূরণ করব, কিন্তু আমাকে পরিষ্কার বলে দেওয়া হলো যে তুমি সংসার আর ছেলে সামলাবে, ডিজাইন নয়। আমার স্বপ্নের কোনো দামই রইল না। জজ সাহেব মন দিয়ে বিক্রমের দিকে তাকালেন। এটা কি সত্যি মিস্টার বিক্রম? যদি স্নেহাজি ডিজাইন করতে চাইতো, তবে এতে তো কোনো সমস্যা ছিল না। বিক্রম সাথে সাথে মাথা তুলল। কণ্ঠ ভাঙছিল কিন্তু দৃঢ় ছিল। না জজ সাহেব, আমি কখনো ওকে বারণ করিনি। আমাদের ছেলের জ্বর হয়েছিল, সে অনেক দিন ধরে অসুস্থ চলছিল। আমি শুধু এতটুকুই বলেছিলাম যে যতক্ষণ না তার শরীর ঠিক হচ্ছে, ততক্ষণ কিছু সময়ের জন্য অপেক্ষা করো। আমি জানতাম যে সে দুই দিকে নিজের খেয়াল দিতে পারবে না, তাই তাকে ২-৩ মাস থামতে বলেছিলাম। আমি স্নেহাকে বলেছিলাম যে ছেলে ঠিক হওয়ার পর আমি নিজে ওর স্বপ্ন পূরণে ওকে সাহায্য করব। আর যেখানে মায়ের কথার প্রশ্ন জাজ সাহেব, ডাক্তার ছেলেকে বাইরের খাবার খাওয়াতে বারণ করেছিল, মা ব্যাস এটাই বলতো যে বাড়ির ভালো খাবার খাওয়াও, কিন্তু স্নেহা ওকে প্যাকড ফুড, নুডলস খাইয়ে দিত। মা বারণ করত তো স্নেহার রাগ হতো। এই কথাতেই অশান্তি চলতে থাকত। বিক্রম চোখের জল মুছতে মুছতে বলল, আমি প্রতিবার মাঝখানে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু না মাকে বোঝাতে পারলাম, না স্নেহাকে। এর মাঝে সবচেয়ে বেশি ভেঙেছি আমি নিজে জাজ সাহেব, কারণ আমি দুটো পাথরের মাঝখানে পিষছিলাম। বিক্রমের গলা বুজে এলো এবং সে সেখানেই কাঠগড়ায় মাথা নিচু করে কেঁদে ফেলল। একজন ৩২ বছরের পুরুষকে কোর্টে এভাবে ডুকরে ডুকরে কাঁদতে দেখে পুরো কোর্টে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। কিন্তু স্নেহার মায়ের উপর এর কোনো প্রভাব পড়ল না। এগুলো কুমিরের কান্না জাজ সাহেব, দেখুন কিভাবে কাঁদছে।
ভুল লুকানোর আরেকটা নাটক এটা। ওর সব যুক্তি মিথ্যা। এক এক পয়সার জন্য কষ্ট দেয়ও। আমার বাচ্চার ছোট ছোট ইচ্ছেগুলোও পূরণ করতে পারে না। তাই আমার মেয়ে সিদ্ধান্ত নিয়েছে যে সে আইন অনুযায়ী প্রতি মাসে ওর কাছ থেকে খোরপোশ নেবে, কিন্তু ওকে স্বাধীন করবে না। ও এই সম্পর্কে বাধা থাকবে। যদি ও আমার মেয়েকে খুশি না রাখতে পারে, তো আমরাও ওকে অন্য মেয়ের সাথে খুশি দেখতে চাই না। জাজ সাহেব বক্তব্যগুলো মাপছিলেন। এর আগে যে তিনি কিছু বলেন, বিক্রমের আইনজীবী মিস্টার স্বর্ণা সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। কণ্ঠে রাগ ও দৃঢ়তা ছিল। জাজ সাহেব, আরেকটা কথা আছে যার এখনও প্রকাশ হয়নি। বলতে বলতে তিনি একটা পুরনো পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ বের করে জাজ সাহেবের দিকে বাড়িয়ে দিলেন। এটা বিক্রমের অ্যাপয়েন্টমেন্ট লেটার। ৩ বছর আগে হায়দ্রাবাদের বড় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে পেয়েছিল। প্যাকেজ ৩০ লক্ষ বার্ষিক। আজ যা রোজগার করে তার ৩ গুণ। কিন্তু ও প্রত্যাখ্যান করে ব্যয়। জাজ সাহেব অবাক হয়ে কাগজটা দেখলেন। কেন? এত দুর্দান্ত চাকরি কেন ছাড়লেন? এর চেয়ে ভালো তো কিছু হতেই পারত না। স্বীকার করে নিলে তো আজ আপনাদের অবস্থা অন্যরকম হতো। শর্মাজি একবার স্নেহার দিকে তাকালেন। ওর চেহারা ভাবলেশীন ছিল। তারপর কড়া কণ্ঠে বললেন, জজ সাহেব, এই প্রশ্ন মিস্টার বিক্রমকে নয়, ওর স্ত্রী স্নেহা গুপ্তাকে জিজ্ঞাসা করুন। জজ সাহেব অবাক হয়ে শর্মাকে দেখতে লাগলেন। হ্যাঁ জজ সাহেব, শর্মা পুরো দম নিয়ে বললেন, কারণ স্নেহা গুপ্তা হায়দ্রাবাদ শিফট হতে চাইত না। বলতো, আমি আমার মা বাবার থেকে দূরে যেতে পারব না, আর আমার মক্কেল নিজের কেরিয়ারের সবচেয়ে বড় সুযোগ শুধু এজন্য প্রত্যাখ্যান করে দিল যাতে স্নেহাকে নিজের পরিবারের থেকে দূরে না যেতে হয়। আইনজীবী তীরের মতো প্রশ্ন ছুড়লেন, যে মানুষ নিজের স্ত্রীর একটা ইচ্ছার জন্য নিজের ভবিষ্যৎ বাজি রেখে দিল, তার উপর তার স্ত্রী এক এক পয়সার জন্য কষ্ট দেওয়ার অভিযোগ লাগাচ্ছে, এটা কতটা যুক্তিসঙ্গত? বিক্রমের আইনজীবীর প্রকাশে কোর্টরুমে ঝড় এলো। জজ সাহেব সহ সবাই অবাক হয়ে গেল। সবার নজর স্নেহার দিকে ছিল। মূর্তির মতো দাঁড়িয়েছিল। চেহারা লজ্জায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিছু বলতে পারছিল না। লতা দেবীর কাছেও শব্দ ছিল না। এটা এমন এক সত্যি ছিল যা অস্বীকার করা যেত না। জজ সাহেব কাগজটা দেখলেন। তারপর স্নেহার ফ্যাকাশে চেহারা। তার অভিজ্ঞ চোখে আবার গল্পের সেই অংশগুলো দেখতে পেল যা এতক্ষণ অন্ধকারে ছিল। লতা দেবীর মনে হল বাজি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। জলভরা চোখে জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, জজ সাহেব, এটা তো মুদ্রার একটা পিঠ। আমরা আমাদের মেয়েকে রাজকন্যার মতো বড় করেছি। ও কখনো কষ্ট দেখেইনি। ছোট ছিল তো, পুতুলের চুল এলোমেলো হয়ে গেলে কেঁদে ফেলত। আমি আর ওর বাবা ততক্ষণ শান্তিতে বসতাম না যতক্ষণ না ওর চেহারায় হাসি ফিরত। আমরা ওকে আদর করে বড় করেছি, আর এরা আমার হাসি খুশি পুতুলকে রোজ কাঁদতে বাধ্য করে দিল। ওকে দিনরাত খোটার বিষ পান করতে হয়েছে। যখনই ফোন করি, ব্যাস ওর কান্নার ডুকরে ওঠার শব্দ শুনতে পাই। ব্যাস, আমি আমার মেয়েকে এই নরকে তিল তিল করে মরতে দেখতে পারব না, একেবারেই না। স্নেহা মায়ের হাত ধরল। ভাঙা স্বরে বলল, হ্যাঁ মা, আমি হেরে গেছি। আমি অনেক চেষ্টা করেছি ওই বাড়িটাকে নিজের করার, কিন্তু আমার অস্তিত্ব, আমার স্বপ্নগুলোকে উপেক্ষা করা হলো। আমি ক্লান্ত হয়ে গেছি। কোর্টে উপস্থিত মহিলারা স্নেহার ব্যথা বুঝতে পারছিল, কিন্তু তখনই জজ সাহেব কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নিলেন, যেন পরিস্থিতির গভীরতা মাপছিলেন। তারপর এক তীক্ষ্ণ দৃষ্টি লতা দেবীর দিকে দিলেন এবং সেই প্রশ্নটা জিজ্ঞাসা করলেন যা কেসের পুরো দিকটাই বদলে দিল। লতাজি, একটা কথা বলুন, যখন স্নেহা তার স্বামীর বাড়িতে থাকছিল, তখন আপনাদের দুজনের কথা কতবার হতো? লতা দেবী না ভেবে গর্বের সাথে বললেন, রোজ হতো জজ সাহেব। ২-৩ ঘন্টা তো আরামসে কথা হয়ে যেত। আমিই তো একটা ভরসা ছিলাম ওর। জজ সাহেব পরের প্রশ্ন ছুড়লেন, সেই সময় কি আপনি জানতেন যে বাড়িতে রান্নায় কি হয়েছে? হ্যাঁ, একদম। আমার মেয়ে আমার কাছ থেকে কিছু লোকায় না, লতা দেবী বললেন। এটা না বুঝেই যে তিনি একটা জালে ফেসে যাচ্ছেন। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হলো, যদি শাশুড়ি বৌমার মধ্যে কোনো ছোটখাটো ঝগড়া হতো, তো কি তার খবরও আপনি সাথে সাথে পেয়ে যেতেন? জি জজ সাহেব, আমার বেচারা বাচ্চা কাকে মনের অবস্থা শোনাবে, লতা দেবী বললেন। জজ সাহেবের কণ্ঠে কঠোরতা এলো। তো মানে আপনি আপনার মেয়ের শ্বশুরবাড়ির প্রতি মুহূর্তের খবর রাখতেন? রান্নাঘরে শাশুড়ি বৌমার খটাখটি থেকে শুরু করে ঘরে স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা পর্যন্ত? জজ সাহেব সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়লেন। লতাজি, আপনি মেয়েকে আদর করে বড় করেছেন, ধুমধাম করে বিদায় করেছেন, এটা সবাই জানে। কিন্তু আপনি কি তাকে কখনো মানসিকভাবে তার স্বামীর বাড়ির হতে দিয়েছেন, নাকি তাকে নিজেরই আঙিনার রাজকন্যা বানিয়ে রেখেছেন? এই প্রশ্নটা প্রশ্ন ছিল না, একটা আয়না ছিল, যাতে লতা দেবী নিজের নিষ্ঠুর আর স্বার্থপর চেহারা দেখতে পেলেন। তিনি ছটপট করে উঠলেন। জজ সাহেব, এটা আপনি কি বলছেন? আমি ওর মা হই। কি তিল তিল করে মরতে দেব ওকে?
জজ সাহেব শান্তভাবে বললেন, লতাজি, মেয়ে নিজের দুঃখ মাকে বলবে, এটা ঠিক। কিন্তু প্রশ্ন হল, দুঃখটা ছিল কোনটা? তিনি তীক্ষ্ণ নজর দুজনের ওপর গাঁথলেন। বিক্রম অফিস থেকে লেট এসেছে, এটা একটা ঘটনা, দুঃখ নয়। শাশুড়ি খাবারে খুঁত ধরেছে, এটা তর্ক, জুলুম নয়। বার্ষিকীতে দামি উপহার না পাওয়া, এটা প্রত্যাশা ভাঙা, সম্পর্ক ভাঙা নয়। আপনি প্রতিদিন মেয়ের সাথে ৩ ঘন্টা কথা বলেছেন। প্রতিটি ছোট কথাকে বড় দুঃখ বানিয়ে দিয়েছেন। প্রতিটি ছোট তর্ককে জুলুমের নাম দিয়ে দিয়েছেন। ওই ছোট ছোট কথাগুলো যদি আপনি না জিজ্ঞাসা করতেন, স্নেহা না বলতো, তো ২-৪ দিনে নিজেই ভুলে যেত। বাড়ির মানুষ আবার এক হয়ে যেত। কিন্তু আপনি এমন হতে দেননি। আপনার কথাগুলো ছোট ফুলকিকে এত উস্কে দিয়েছে যে তা আগুন হয়ে গেছে। স্নেহার চোখে তার বাড়ির লোক অপরাধী হয়ে গেছে। ও নিজে ভুক্তভোগী। আপনি অজান্তেই আপনার মেয়ের মনে ভরে দিয়েছেন যে ওর শ্বশুরবাড়ি নরক, ওর স্বামী নিষ্ঠুর। লতাদেবী কাঁপছিলেন। আমি তো ব্যাস ওর স্বাদ দিয়েছি। না, এটা স্বাদ ছিল না। জজ সাহেব কঠোর হলেন। এটা বিষ ছিল, এক মিষ্টি বিষ, যা আপনি আপনার মেয়ের সম্পর্কে গুলিয়ে দিয়েছেন। বিয়ের চারাগাছ স্বামী স্ত্রীর ভরসা এবং বোঝাপড়া দিয়ে সিঞ্চন করা হয়। আপনি রোজ ফোন করে তার শিকড়ে ঘৃণা আর অভিযোগের অ্যাসিড ঢেলেছেন। তিনি স্নেহাকে দেখলেন, যে চুপ করে দাঁড়িয়েছিল। স্নেহাজি, যখনই অমিল হয়েছে, আপনি সমস্যা সমাধানের জন্য স্বামীর সাথে কথা বলার বদলে মাকে ফোন করেছেন। আপনি স্বামীকে সঙ্গী নয়, বরং মাকে আইনজীবী বানিয়ে নিয়েছেন। আপনাদের দুজনের সম্পর্কের প্রতিটি সিদ্ধান্ত আপনার এবং আপনার মায়ের মাঝে হতে শুরু করেছে। জাজ সাহেব নিজের কথা শেষ করলেন। আসল সমস্যা না স্বামীতে আছে, না স্ত্রীতে। সমস্যা আছে এই সম্পর্কে, তৃতীয় ব্যক্তির ওই হস্তক্ষেপে, যা ভালোবাসার পোশাকে মোড়া আছে। লতাজি, আপনার মেয়ে ৩ বছর ধরে বিবাহিতা, কিন্তু আপনি তাকে কখনো নিজের স্বামীর স্ত্রী হবার সুযোগই দেননি। স্নেহার মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মাকে করা প্রতিটা অভিযোগ, প্রতিটা ছোট কথা তার কানে প্রতিধ্বনি না হচ্ছিল। আজ প্রথমবার বুঝতে পারল সে নিজের হাতে নিজের সংসারের ভিতের মধ্যে ডিনামাইট লাগিয়ে দিয়েছিল। পুরো কোর্টে নিস্তব্ধতা ছিল। তারপর পেছন থেকে আস্তে করে তালি বাজল। দেখতে দেখতে পুরো কোর্টরুম তালির করতালিতে প্রতিধ্বনিত হয়ে উঠল। এই তালি জাজ সাহেবের বিশ্লেষণের জন্যে ছিল, ওই কর্চা সত্যির জন্যে ছিল, যা আজ সবাই অনুভব করছিল। জাজ সাহেব নিজের রায় শোনাতে শুরু করলেন। আদালত ২ পক্ষ শুনেছে, সম্পর্কে তিক্ততা আছে, এটা পরিষ্কার। কিন্তু বিবাহ বিচ্ছেদ কোনো সমস্যার শেষ সমাধান হওয়া উচিত, প্রথম নয়। তাই এই আদালত এক বৈবাহিক প্রয়োগের আদেশ দিচ্ছে। সবার চেহারায় অবাক ভাব ছিল। বৈবাহিক প্রয়োগ, এটা কি হয়? জাজ সাহেবের কথা চলতে থাকল। এই প্রয়োগ পুরো ১ মাস ধরে চলবে এবং এর কিছু কঠোর নিয়ম থাকবে, কিন্তু পালন করা বাধ্যতামূলক হবে। আগামী ১ মাস পর্যন্ত শ্রীমতী স্নেহা তার মায়ের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করবেন না, আর না তার সাথে দেখা করবেন। এটা শাস্তি নয়, বরং এটা স্নেহাকে সুযোগ দেওয়ার জন্যে, যাতে সে বাইরের প্রভাব ছাড়া নিজের চিন্তাভাবনা এবং নিজের মনের আওয়াজ শুনতে পারে। ২ স্বামী স্ত্রীকে প্রতি সপ্তাহে একসাথে ম্যারেজ কাউন্সেলরের কাছে যেতে হবে। সেশনের রিপোর্ট সরাসরি আদালতে জমা করা হবে। আপনাদের একটা খালি কাঁচের জার আর কিছু কাগজের চিরকুট নিজেদের কাছে রাখতে হবে। আর প্রতিদিন একে অপরকে না দেখিয়ে নিজেদের সম্পর্কের কোনো একটা ভালো এবং ইতিবাচক স্মৃতি ওই চিরকুটে লিখে জারে ফেলতে হবে। এই স্মৃতিগুলো আপনাদের ঝগড়া শুরু হওয়ার আগের হওয়া উচিত। এই জারটা এক মাস পর আদালতেই খোলা হবে। আপনারা দুজনে একই বাড়িতে থাকবেন, কিন্তু একে অপরের উপর কোনো ধরনের চাপ দেবেন না। আর এই সময়ে বিক্রমের মা এবং স্নেহার মা কোনো হস্তক্ষেপ করবেন না। এটা এক নজিরবিহীন রায় ছিল। বিক্রম এবং স্নেহা দুজনেই স্তব্ধ ছিল। তাদের কাছে এটা মানা ছাড়া কোনো উপায় ছিল না। প্রথম দিনগুলো খুব অদ্ভুত আর কঠিন ছিল। ওই বাড়িটা আর বাড়ি ছিল না, এক নীরব যুদ্ধক্ষেত্র ছিল। স্নেহার জন্য মায়ের সাথে কথা না বলে একটা দিন কাটানো পাহাড়ের মতো ছিল। বারবার ফোন তোলার আকাঙ্ক্ষা হতো, কিন্তু আদালতের আদেশ আটকে দিত। দিনে ১০০ বার চোখাচোখি হতো, তারপর অপরিচিতদের মতো চোখ ফিরিয়ে নিত। রাতে যখন পুরো শহর ঘুমাত, তাদের ভেতরের তুফান জেগে থাকত। তারা চুপচাপ নিজেদের চিরকুট লিখত। ওই চিরকুটগুলোতে কী ছিল সেটা শুধু তারাই জানত। প্রথম কাউন্সেলিং সেশন এক ঝড়ের মতো ছিল। দুজনেই সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ বের করে দিল। কাউন্সেলর কাউকে ঠিক ভুল প্রমাণ করল না, শুধু শুনল। পরের সেশনে তারা একে অপরের দৃষ্টিকোণ বুঝতে শুরু করল। স্নেহা প্রথমবারের মতো বুঝতে পারল যে মায়ের যে অতিরিক্ত হস্তক্ষেপকে সে ভালোবাসান অমৃত ভাবত, তা আসলে তার বিবাহিত জীবনের জন্য মিষ্টি বিষ ছিল।
অন্যদিকে বিক্রম বুঝতে পারল যে স্নেহা তার মায়ের ওপর কতটা নির্ভরশীল ছিল এবং নতুন পরিবেশে তার কতটা সাহারার দরকার ছিল। এক রাতে চিরকুটে কিছু লিখতে লিখতে বিক্রমের চোখ থেকে এক ফোঁটা জল ছলকে ওই কাগজের ওপর পড়ে গেল। তাড়াতাড়ি চোখ মুছে চিরকুটটা মুড়িয়ে জারে ফেলে দিল। অন্যদিকে স্নেহাও একটা চিরকুট লিখছিল। অনেক পুরনো স্মৃতি একসাথে তার মনের ভেতর ঢেউ তুলতে লাগল। আমরা কেমন ছিলাম আর আমরা কি হয়ে গেলাম। আমি যতটা সময় আমার মায়ের কাঁধে কেঁদে কাটিয়েছি তার অর্ধেক সময়ও যদি আমার স্বামীর হাত ধরে কাটাতাম, তাহলে হয়তো আমাদের কখনো কোর্টে যেতেই হতো না। ভাবতে ভাবতে হাত কাঁপছিল। চিরকুট বুকে জড়িয়ে সে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল। দুজনেই ছটফট করছিল। ছুটে গিয়ে একে অপরের কাছে যেতে চাইছিল, জড়িয়ে ধরে বলতে চাইছিল যে ভুল হয়ে গেছে। কিন্তু দুজনের মধ্যে অহংকারের এক অদৃশ্য দেওয়াল দাঁড়িয়েছিল। স্নেহা ভাবত শুরু ওর করা উচিত, বিক্রম ভাবত অভিযোগ আমার উপর লেগেছে, ও একবার ক্ষমা তো চাক। ভালোবাসা আর আত্মসম্মানের এমন লড়াই যাতে দুজনেই হারছিল। এক ছাদের নিচে তবু একে অপরের কণ্ঠ শোনার জন্য আকুল হয়েছিল। একটা একটা দিন গুনে সেই মাসটা কেটে গেল। নীরবতা আরও গভীর আর যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল। ঠিক ১ মাস পর একই ফ্যামিলি কোর্টরুমে এক অদ্ভুত নীরবতা ছিল। বিক্রম আর স্নেহা মুখোমুখি ছিল। তাদের মাঝে সেই কাচের জার রাখা ছিল, যা এখন চিরকুটে টুইটম্বর ভরা ছিল। ওই ৩০ দিনের না বলা স্মৃতির সাক্ষী। জজ সাহেব দুজনকে দেখলেন, ভাবলেন কিছু আপনারা দুজনে? দুজনেই নীরব ছিল। দুজনের চোখেই অপেক্ষা ছিল, হয়তো সামনের জন আগে বলবে। কিন্তু দুজনের অহংকার ভারী পাথরের মতো রাস্তায় দাঁড়িয়েছিল। জজ সাহেব হাসলেন। মনে হচ্ছে সিদ্ধান্ত এখনো কঠিন। চলুন প্রথমে এই জারটা খুলি, যাতে আপনাদের দুজনের সম্পর্কের সবচেয়ে সত্যি সাক্ষী বন্দী আছে। বিক্রম, আপনি স্নেহার লেখা কোনো একটা চিরকুট তুলুন এবং সবার সামনে পড়ুন। বিক্রম কাঁপা কাঁপা হাতে একটা চিরকুট বের করল। ওটা খুলতেই তার চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল। তার কণ্ঠ হঠাৎ রুদ্ধ হয়ে এলো। সে পড়তে শুরু করল। বিয়ের পর যখন আমি আমার মা বাবার স্মৃতিতে মন খারাপ করে বসেছিলাম, তখনই তুমি আমার পছন্দের পাওভাজি নিয়ে এসেছিলে। আমার মন তখনও ভারী ছিল, তো তুমি আমাকে হাসানোর জন্য পুরনো সিনেমার গান গেয়ে শোনাতে শুরু করে দিলে। আর সত্যি বলতে আমি আজ পর্যন্ত তার চেয়ে খারাপ গান শুনিনি। এপটুকু পড়তেই কোর্টে কিছু মানুষের মুখে হাসি চলে এলো, কিন্তু বিক্রমের চোখ জলে ভরে এলো। সে আগে বলল, কিন্তু যখন আমি তোমার মুখটা দেখলাম, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে বড় বড় প্রজেক্ট চালায়, সে একটা ছোট নিষ্পাপ বাচ্চার মতো আমাকে হাসানোর পুরো চেষ্টা করছিল। আমি তোমার গান শুনে নয়, ওই সরলতাটা দেখে কাঁদতে কাঁদতে হেসে ফেলেছিলাম। তুমি কত ভালো বিক্রম। এবার বিক্রমের গলা ভেঙে আসছিল। ওই চিরকুটটা তার হাতে কাঁপছিল। স্নেহা, এবার আপনি বিক্রমের একটা চিরকুট পড়ুন, জজ সাহেব বললেন। স্নেহা একটা চিরকুট তুলল। খুলতেই নিঃশ্বাস আটকে গেল। স্নেহা, আমার মনে আছে যখন আমার প্রমোশনের পার্টিতে একজন আত্মীয় আমাকে নিয়ে মজা উড়িয়েছিল, আর তুমি সবার সামনে আমার হাত ধরে বলেছিলে আমার স্বামীর জন্য আমার গর্ব হয়। ওই দিন তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে মজবুত মানুষ বানিয়ে দিয়েছিলে। স্নেহা, ওই দিন আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যদি পুরো দুনিয়াও আমার বিরুদ্ধে হয়ে যায়, তবুও তুমি আমার সাথ ছাড়বে না। স্নেহার চোখ দিয়ে এখন আর জল নয়, যেন বন্যা বয়ে যাচ্ছিল। তার মনে পড়ল যে কিভাবে সে ওই স্বামীর উপর সবার সামনে অভিযোগ লাগিয়েছিল, যাকে কখনো সে নিজের শক্তি বলে জানিয়েছিল। জজ সাহেব পরিবেশটাকে আরও গভীর করে বললেন, আরেকটা চিরকুট, বিক্রম, আপনি পড়ুন। বিক্রম চিরকুট তুলল, পড়তেই কেঁদে ফেলল। স্নেহা, মনে আছে বিয়ের পর প্রথমবার আমি রান্না করেছিলাম। সব পুড়ে গিয়েছিল। লজ্জায় আমি কাঁদতে শুরু করেছিলাম, কিন্তু তুমি পুরো পোড়া খাবার হাসতে হাসতে খেয়ে নিলে আর বললে, আজ থেকে এটা আমার ফেভারিট ডিশ। ওই দিন প্রথমবার মনে হলো আমি দুনিয়ার সবচেয়ে ভালো স্বামী পেয়েছি। আমি যতই ভুল করি না কেন, তোমার চোখে আমি পারফেক্ট। বিক্রম আর দাঁড়িয়ে থাকতে পারল না। কাঠকড়ার সাহারা নিয়ে হেঁচকি তুলে কাঁদতে লাগল। জজ সাহেব স্নেহাকে দেখলেন। তার অবস্থা আরও খারাপ ছিল। স্নেহা, পরের চিরকুট। স্নেহা খুব কষ্টে আরেকটা চিরকুট তুলল। কালি একটু ছড়িয়ে গিয়েছিল, হয়তো লিখতে লিখতে চোখের জল পড়েছিল। মনে আছে স্নেহা, যখন আমি অফিসের টেনশনে রাতে জেগে থাকতাম, তুমি চুপচাপ আমার কাছে বসে কপালে হাত বোলাতে। ক্লান্ত হয়ে গেলে চা কফি বানিয়ে নিয়ে আসতে।
কিছু জিজ্ঞেস করনি। ব্যাস এতটুকু বুঝিয়েছ, তুমি আমার কাছে আছো, সব সময় থাকবে। ওই রাতে মনে হলো যতক্ষণ তুমি সাথে আছো আমি দুনিয়ার সব যুদ্ধ জিততে পারি। আমি তোমার ছাড়া কিছুই নই। আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর সব সময় বাসব। ব্যাস এতটুকু পড়তে পড়তেই স্নেহার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চিরকুটটা তার হাত থেকে ছুটে গেল। তার মুখ থেকে একটা চাপা চিৎকার বেরোলো, আর সে ডুকরে কাঁদতে কাঁদতে টলমল করে পড়ে যেতে লাগল। পরের মুহূর্তেই বিক্রম ছুটে এসে তাকে ধরে ফেলল, আর স্নেহা তার বুকে জড়িয়ে ধরল। সে কোনো বাচ্চার মতো কাঁদছিল। বিক্রম, আমি কত খারাপ, আমি কত স্বার্থপর। আমি তোমার ভালোবাসাকে কখনো বুঝিনি। আমি তোমার সব ত্যাগকে অবহেলা করেছি। আমি শুধু অভিযোগ খুঁজেছি, আর তোমার ওই ভালোবাসাটা দেখতেই পাইনি, যা তুমি ছোট ছোট মুহূর্তে আমার ওপর বিলিয়ে দিতে। বিক্রমও কাঁদছিল। সে স্নেহার মুখটা নিজের হাতে নিল, তার চোখের জল মুছল। না স্নেহা, তুমি খারাপ নও। আমরা দুজনেই অবুঝ ছিলাম। ভুল আমারও ছিল। তুমি তোমার মা বাবার ছেড়ে আমার ভরসায় আমার সাথে এসেছিলে। আমারও বোঝা উচিত ছিল, একটু সময় দেওয়া উচিত ছিল। তোমার ছোট ছোট ইচ্ছেগুলো তো পূরণ করতেই পারতাম আমি। সে স্নেহাকে এত শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে তাকে নিজের মধ্যে মিলিয়ে নিতে চায়। আজ বছরের পর বছর পর দুই শরীর আর এক জান হওয়ার মানে তারা বুঝতে পেরেছিল। কোর্টের পরিবেশ আরও ভারী হয়ে গেল। সিটে বসা লোকেরা নিজেদের গড়িয়ে পড়া চোখের জল লুকাতে লাগল। স্বয়ং জজ সাহেবের চোখও ভিজেছিল। বিক্রম হাত জোড় করে বলল, ইয়োর অনার, আমাদের আবেদন ফেরত চাই। আমরা বিবাহ বিচ্ছেদ চাই না। জজ সাহেব হাসলেন এবং বললেন, আমি এই কথারই আশা করছিলাম। মনে রেখো, বিয়ের মানে একে অপরের ভুলের হিসাব রাখা নয়, বরং একে অপরের খামতি থাকা সত্ত্বেও সাথে দাঁড়িয়ে থাকা। আজ তোমরা দুজনে শুধু নিজেদের সম্পর্ক বাঁচাওনি, বরং দুনিয়াকে এটা দেখিয়েছ যে যদি মনে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে কোনো দেওয়ালই এতটা উঁচু নয় যাকে ভাঙা যায় না। চোখের জলে ভেজা মুখ নিয়ে স্নেহা বিক্রমের দিকে তাকাল। বিক্রম, আজকের পর না তো আমি বিবাহ বিচ্ছেদ চাইব, না তোমার থেকে আলাদা থাকব। তোমার অর্ধাঙ্গিনীর কথা রইল। বিক্রম ভরা চোখে জজ সাহেবের দিকে তাকাল এবং হাত জোড় করল। ধন্যবাদ জজ সাহেব, আপনি আমাদের শুধু বিচারই দেননি, আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, জজ সাহেব যে রায় শোনালেন তা কি ঠিক ছিল? নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এটাও জানাবেন যে আপনারা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন। ভিডিও পছন্দ হলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।